সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের এই বাংলা কথা লাইভ অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে এবং অস্ট্রেলিয়াতে এবং সিডনিতে, যারা আমাদের আজকের এই বাংলা কথার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের পুরো লাইভ অনুষ্ঠান জুড়ে আমি হোসাইন মহসিন আপনাদের সাথে রয়েছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের লাইক করতে পারেন, বিভিন্ন কমেন্টস করতে পারেন, অথবা আপনাদের যদি বিভিন্ন কোশ্চেন্স থেকে থাকে আজকে আমাদের অতিথির কাছে, আপনারা সেই কোশ্চেন্সটি আমাদের এখানে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনারা করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোশ্চেন্সগুলো, প্রশ্নগুলো আমাদের আজকের অতিথির কাছে সেটি তুলে ধরতে, এবং আমরা অতিথির মাধ্যমে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা মুহূর্তের মধ্যে চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দিতে আজকের এই লাইভ অনুষ্ঠানটির মাধ্যমে। তো আজকে আসলে শুরুতে আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের সমস্ত এই ফেসবুক লাইভের মাধ্যমে। তো আমরা এভাবে প্রতি সপ্তাহে আমরা আমাদের এই অনুষ্ঠানটি কন্টিনিউ করব, একটি শো করব এই বাংলা কথার মাধ্যমে। আপনারা যারা দেখছেন, আবারও আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দিব আমাদের আজকের অতিথি মিস্টার এএসএম এনামুল্লাহ। তার আসলে পরিচয় যদি আমি আসলে কয়েকটি পরিচয় দিতে হয়, যে আজকে এনামুল্লাহ রাসেল, তিনি একজন একাডেমিক দি ইউনিভার্সিটি অফ সিডনি, এবং তিনি হচ্ছেন একজন লেকচারার সিকিউ ইউনিভার্সিটি, লেকচারার এপিআইসি অস্ট্রেলিয়া। তার আরেকটি সবচেয়ে আরেকটি বড় পরিচয় রয়েছে, যেটা হচ্ছে তিনি একজন কলামিস্ট। আমাদের দি ডেইলি অবজারভার বাংলাদেশ, এই নিউজ পেপারটিতে তিনি প্রতিনিয়ত বিভিন্ন কলাম লিখে থাকেন। তো মিস্টার এএসএম এনামুল্লাহ রাসেল, আপনাকে আজকে আমাদের স্টুডিওতে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মহসিন। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল কোশ্চেন পর্বে। আমরা আজকে যদিও কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব এএসএম এনামুল্লাহ রাসেলের সাথে আমাদের কোভিড পরবর্তী যে জব মার্কেট অস্ট্রেলিয়াতে সেটি কেমন হবে, আজকে আমরা সেটি নিয়ে কথা বলবো। সেটি নিয়ে আমরা জানতে চেষ্টা করব আমাদের আজকের অতিথির কাছ থেকে, তার বিভিন্ন রিসার্চ এবং তার যেই বিভিন্ন যে গবেষণা এটি নিয়ে, যে আমাদের জব মার্কেটটি কেমন হতে পারে। তো দর্শক, আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাস কোভিড-19 এই প্যান্ডামিকটি যখন শুরু হয়, আমরা সবাই দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, এবং আমরা নিজেরাও অবজার্ভ করছি পুরো পৃথিবীর যে ইকোনমি বা পুরো পৃথিবীর যে জব মার্কেট, আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা স্তব্ধ হয়ে গেছে সবকিছু কোভিড প্যান্ডামিক, যে কোভিড-19 এর কারণে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের অস্ট্রেলিয়াতে ভালো এফেক্ট পড়েছে। তা আমরা আজকে কথা বলবো যে আমাদের জব মার্কেটটা আসলে কেমন হতে পারে। যে আমরা যদিও আশাবাদী এই কোভিড-19 বা এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি, এটি অতি দ্রুত বের হয়ে আসবে বা এটি দ্রুত বের হবে। তো আমরা এই মুহূর্তে আমি কোশ্চেনে চলে যাব আমাদের অতিথির কাছে, যে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমাদের যে কোভিড-19 পরবর্তী যে জব মার্কেট। বিশেষ করে আমরা সবাই জানি যে অনেকগুলো সেক্টরে এটি আপনার এফেক্ট হয়েছে, যে আমাদের জব মার্কেট। বিশেষ করে আমরা যদি একটু দেখে থাকি, যে আপনিও নিশ্চয়ই সেটি দেখেছেন, যে আমাদের বিশেষ করে ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা রিক্রিয়েশন ইন্ডাস্ট্রি, যেটিতে আসলে এই ইন্ডাস্ট্রি পুরোই স্তব্ধ হয়ে গিয়েছে এই কোভিড-19 প্যান্ডামিকের কারণে। তো আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন, বা আপনার কি মনে হয় যে আমাদের কোভিড-19 পরবর্তী সময়ে এই ইন্ডাস্ট্রি কিভাবে রিকভার করবে, বা আমাদের জব মার্কেট বা জব অপরচুনিটি গুলো কিভাবে এই ইন্ডাস্ট্রিতে আসলে তৈরি হবে নতুন ভাবে, যখন করোনা ভাইরাস বা কোভিড এই সংকটটি কেটে যাবে, বা আদৌ এই সংকটটি কাটতে কত সময় লাগতে পারে। যে আপনার কাছে আমরা আপনার মূল্যায়নটি, আমরা এখান থেকে আপনার রিসার্চটি আমরা এখানে জানতে চাবো, যেটি আসলে অনেক দর্শক বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন এই ব্যাপারটি নিয়ে। জি ধন্যবাদ এনামুল্লাহ রাসেল। হ্যাঁ, ধন্যবাদ মহসিন। আমার কথা শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, এবং আমাদের দর্শক শুনতে পাচ্ছেন সবাই। জি আচ্ছা, প্রথমত আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সমস্ত সিডনিবাসীকে, বাংলা ভাষাভাষী যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা। আর অস্ট্রেলিয়ার বাহিরে যারা আছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। এবং তোমাদের এই উদ্যোগটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা অনেক ভালো একটা উদ্যোগ, এবং এটা আমি আশা করি
তোমরা চালিয়ে যাবে এবং নতুন নতুন টপিকের উপরে নতুন নতুন বিষয়ের উপরে তোমরা বিভিন্নভাবে বিভিন্ন যারা আমাদের এখানে যারা কাজকর্ম করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন লেভেলের সমাজে তোমরা ওনাদেরকে কানেক্ট করবে এবং নিয়ে আসবে, এটাই আমার প্রত্যাশা। যাই হোক, তোমার প্রশ্নে চলে যাই। তুমি যে প্রশ্নগুলা মানে করেছো এগুলা তো খুবই অনেকগুলা প্রশ্ন। তারপরও প্রথমত হচ্ছে যে আমি তো হেলথ এক্সপার্ট না, কিন্তু আমি যেহেতু বিজনেস পড়াই, বিজনেসের লোক এবং সোশ্যাল রিসার্চ করি, এবং আমার কয়েকটা লেখাও রিসেন্টলি বের হয়েছে তোমার এই যে এই কোভিড এর উপর। তারপরেও যতটুকু ধারণা সেটা হচ্ছে যে কোভিড আদৌ কবে শেষ হবে, কোভিড এর ইম্প্যাক্টটা কি হবে, এটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না, কারণ আমরা উই আর এমিড অফ কোভিড-19। এখন কোভিড এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, উই আর গোয়িং থ্রু দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 এট দ্য মোমেন্ট। সো কোভিড-19 এর এখন যে সিচুয়েশনটা সেটা এই মুহূর্তে কোনো কিছু এটার একটা স্টেজ শেষ না হওয়া পর্যন্ত এটা অ্যানালিসিস করা যায় না। আমরা যখন ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে পড়াই, যেমন লাস্ট সেমিস্টারে অনেক স্টুডেন্ট অ্যাসাইনমেন্টে লেখার চেষ্টা করছে যে দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19, তখন আমরা ওদেরকে বলছি যে এখনই এটা লেখা যাবে না, কারণ এই কারণে যে কোভিড-19 এর ইম্প্যাক্টটা এখনো আমাদের কাছে পুরাপুরি ক্লিয়ার না। সো কোভিড-19 কবে যাবে সেটা আমরা বলতে পারবো না, এবং আদৌ এটা যাবে কিনা, কারণ প্যান্ডেমিক গুলা বিশেষ বিশেষ যে প্যান্ডেমিক গুলা তোমার ভাইরাস গুলা এগুলা যে পৃথিবীতে যখন আগেও যেগুলো আসছে এবং এখন এই কোভিড-19 এর কথাই বলো, এগুলা এত সহজে সব সময় মানে কমিউনিটি থেকে ডিসঅ্যাপিয়ার হয় না, এগুলা তাইকা যায়, কিছু না কিছু ভাবে তাইকা যায় এবং ওদের সাথে ফাইট করে থাকতে হয়। সো মানে ইউ হ্যাভ টু ডেভেলপ your immune system to fight back against COVID-19. That's the main thing that we all have to understand. This is number one. And second of all, হচ্ছে যে ভ্যাকসিন যদি বেরো হয় সেটা ভ্যাকসিন কবে নাগাদ হাতে আসবে এবং এর ইমপ্লিকেশনটা কি হবে, কনসিকুয়েন্সটা কি হবে, এর এফেক্টিভনেসটা কতটুকু হবে, এটাও এখনো মানে ক্লিয়ার না। যাই হোক, ওইটা হেলথের বিষয়, ওইটা আমি এখন মানে তোমাকে হয়তো বা আমি বলতে পারবো না, বিকজ আই এম নট এ হেলথ এক্সপার্ট। তা আমি যেটা তুমি প্রশ্ন করছো সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে আসলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, কঠিন সময় পার করছে। গত 30 বছরের মধ্যে বলতে গেলে যে আফটার গ্রেট ডিপ্রেশন এইরকম মানে ক্রাইসিস মোমেন্ট দিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার জব মার্কেট গত 4-5 বছরে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্টিমুলাস প্যাকেজ, বিভিন্ন ধরনের পলিসি, এগুলোর কারণে গভর্নমেন্ট যতটুকু চেষ্টা করেছে তোমার বিশেষ করে মরিসন গভর্নমেন্ট এবং লিবারেল ক্ষমতায় আসার পর থেকে যতটুকু চেষ্টা করেছে, গত 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত ওদের প্রায় 1 মিলিয়ন জব দে হ্যাভ ক্রিয়েটেড, অলমোস্ট 1 মিলিয়ন জব। এবং মরিসন গভর্নমেন্টের একটা প্রধান টার্গেটই হচ্ছে যে এভরি 5 ইয়ার্সে 1.25 মিলিয়ন জব ক্রিয়েট করা। এবং এটা হচ্ছে গিয়া শুধু মরিসনের না, এটা যে কোনো ইকোনমিস্ট অস্ট্রেলিয়ার এখনকার যে পপুলেশন গ্রোথ রেট এবং অস্ট্রেলিয়ার যে তোমার ন্যাচারাল পপুলেশন গ্রোথ রেট এবং তোমার মাইগ্রেশন যে গ্রোথ রেট, এটার উপরে বেস করে মার্কেটে তোমাকে টিকে থাকতে হলে প্রতি 5 বছর এভরি উইদিন 5 ইয়ার্স তোমাকে 1 মিলিয়ন প্লাস জব ক্রিয়েট করতে হবে। এবং এটা হচ্ছে গিয়া বেসিক। এবং আগামী 50 বছরে মানে বাই ধরো এখন যদি 2020 হয় তাহলে এটা হবে 50-60, মানে বাই 2070 অস্ট্রেলিয়ার পপুলেশনের যে সাইজটা হবে এবং অস্ট্রেলিয়ার যে টোটাল যে ইকোনমিটা দাঁড়াবে সেটার জন্য তোমাকে প্রতি 5 বছর অন্তর 1 মিলিয়ন প্লাস জব ক্রিয়েট করতে হবে। এটা এবং এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এটা প্লাস করতে পারলে ভালো, কিন্তু মাইনাস করা যাবে না। এখন কোভিড-19 এর কারণে আমি জনাব এএসএম এনামুল্লাহ, আমি আপনাকে আসলে আমরা এটা আসলে যতটুকু আমরা দেখতে পেরেছি, বিশেষ করে এই কোভিড-19 যখন স্টার্ট হয়েছে, আমরা যদি একটা ডাটা দেখি সেখানে আমরা দেখতে পেরেছি সেখানে অলরেডি আপনার এমপ্লয়মেন্ট ফল করেছে প্রায় 8,35,000-এর উপরে, সেটা স্টার্ট হয়েছে মার্চ টু মে এর ভিতরে। সো উইদিন দিস পিরিয়ড অফ টাইম হুইচ ইজ মার্চ, এপ্রিল, মে। ওই পয়েন্টটাতে আসতেছি মহসিন, আমি ওই পয়েন্টটাতে আসতেছি।
কোভিড হিট করার পরে তোমার পিক সিজনটা ছিল আনএমপ্লয়মেন্টের জন্য মার্চ এপ্রিল এবং মে এই সময়টা ছিল খুবই মানে খারাপ সময়। এবং এখন যদি কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেট দেখো, আনএমপ্লয়মেন্টের কতগুলা ক্যাটাগরি আছে, এগুলা তোমাকে যেমন ধরো তুমি মানে আন্ডার ইউটিলাইজেশন, অথবা তুমি ধরো যে ফুল এমপ্লয়মেন্ট, অথবা তোমার ধরো পার্ট টাইম এমপ্লয়মেন্ট, অথবা ক্যাজুয়াল। তো অস্ট্রেলিয়ার মার্কেটটা কিন্তু সিচুয়েটেড, অস্ট্রেলিয়ার মার্কেটটা কিন্তু জব মার্কেটটা কিন্তু তোমার একটা সার্টেন মানে কন্ডিশনের উপরে এটা নাই। যেমন ধরো যে ফুল টাইম এমপ্লয়মেন্ট এখানে, অথবা পার্ট টাইম এমপ্লয়মেন্ট এখানে, ফুল টাইম, পার্ট টাইম, তারপর তোমার ক্যাজুয়াল, তারপরে তোমার এখানে পার্টিসিপেশন, এগুলা সবকিছু মিলাইয়েই ওরা জিনিসটাকে কাউন্ট করে। এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে এখন যে বর্তমানে তোমার যে অবস্থা আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 7.1% to 7.4%, বাট দ্য কোয়েশ্চন হচ্ছে যে এপ্রিল মে মার্চ এপ্রিল মে এই সিজনটা ছিল খুবই পিক, এবং ওইখানে তোমার আনএমপ্লয়মেন্ট রেটটা খুবই মানে একটা ভলাটাইল সিচুয়েশনের দিকে চলে যাচ্ছিল। কিন্তু মানে গুড নিউজ ইজ যে গভর্নমেন্ট ইজ ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু ফাইন্ড মোর অপরচুনিটিস ফর দি পিপল। এবং এখন যেটা করতেছে গভর্নমেন্ট সেটা হচ্ছে যে এই লাস্ট জুলাইতে প্রায় এক মাসে প্রায় 35,000-এর মতো নতুন জব ওরা অ্যাড করতে পারছে। এবং এখানে যদিও ফুল টাইম জব তোমার কাট ডাউন হয়েছে প্রায় 15,000 প্লাস, কিন্তু ক্যাজুয়াল এবং পার্ট টাইম জব দে কুড ক্রিয়েট অলমোস্ট 35,000 নিউ জবস ইন দ্য জব মার্কেট। এবং আগামী কয়েক মাসে এদের একটা যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, সেই ট্রেন্ডটা অনুযায়ী বোঝা যাবে যে মোর নিউ জবস আর কামিং, এবং গভর্নমেন্ট ইজ ট্রাইং টু find more opportunities for the people of this country and to let them work. এবং এটার জন্য গভর্নমেন্ট যথেষ্ট মানে চেষ্টা করছে। কিন্তু তোমার ওভারঅল যে সার্কামস্টেন্সেসটা ইন্টারনাল এবং এক্সটার্নাল, যেমন ধরো আমরা যখন বিজনেসে পড়াই তখন আমরা ফ্রেমওয়ার্ক অ্যানালিসিস করতে বলি স্টুডেন্টদেরকে। যেমন একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে পেস্টলের কিছু কম্পোনেন্ট আছে যেগুলো হচ্ছে পলিটিক্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্ট, সোশ্যাল, তারপরে লিগ্যাল, টেকনোলজিক্যাল, কিছু এগুলা যখন অ্যানালিসিস করে স্টুডেন্টরা বলে যে হ্যাঁ, নাও মাই ইনভেস্টমেন্ট ইজ সিকিউর, আই ক্যান গো ফর অ্যান ইনভেস্টমেন্ট ওভার $5 billion in this particular sector. বাট ওই যে তোমার একটা জিনিস এনভায়রনমেন্টাল অ্যানালিসিস, এখানে কিন্তু সবগুলা জিনিস আসে না, এনভায়রনমেন্টালে, পলিটিক্যালে সবগুলা জিনিস আসে না, টেকনোলজিতে সবগুলা জিনিস আসে না। এটা একটা টেন্টেটিভ অ্যানালিসিস করে ওরা ইনভেস্টমেন্ট করে। যেমন কোভিড-19 এর আগে কিন্তু মানুষ জানতো না এরকম সাডেন তোমার এনাদের আউটব্রেক হবে থ্রু কোভিড-19 ইমপ্যাক্ট। এবং এটা আসলে আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে তখন ওই সময়টাতে আমরা সবাই ছিলাম, যে মানে লাইফে আসলে আমাদের কখনো এই জিনিসটি ফেস করিনি, যে সবাই এভরিওয়্যার, ইভেন আমার নিজের বা আমাদের আশেপাশে আমরা সবাই। এখন যেটা হচ্ছে যে কোভিড-19 এর এখন তো পিপল আর নাও মোর ইউজড টু COVID-19, এবং they are going to be that more used to with COVID-19 and by maintaining social distancing and all other aspects. But question হচ্ছে যে বিজনেস কিন্তু থেমে নাই। তোমার গ্লোবালাইজেশনের কথা যদি বলো, বিজনেস বলো, গ্লোবালাইজেশন বলো, সাপ্লাই চেইন বলো, এগুলা কিন্তু মানে কোনোটাই কিন্তু মানে থেমে নাই। তোমার বিজনেস হচ্ছে ইন্টারনালি এবং এক্সটার্নালি বিজনেস হচ্ছে, বাট ট্রানজাকশনের যে ট্রেন্ডটা, যে রেটটা, এটা কমে আসছে। কিন্তু এখন তোমার কথা হচ্ছে যে তুমি আমাকে যে একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চন মানে করছো, যেটা যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যেটা আমি সবসময় সব জায়গাতে বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি, যে হোয়াট দে হ্যাভ টু ডু ওয়েন দে হ্যাভ টু গো টু দ্য জব মার্কেট। এবং আমি ব্যক্তিগতভাবে আই ট্রাই টু ফলো মাই সেলফ, এবং আই অলওয়েজ এনকারেজ মাই স্টুডেন্টস টু ফলো মাই অ্যাডভাইস দ্যাট হোয়াট দে হ্যাভ টু ডু ওয়ান্স দে অ্যাপিয়ার টু দ্য জব মার্কেট. And this is very important to understand that how they have to be adjusted, how they have to understand how the job market is changing. So due to COVID-19 effect, what is how job market is changing? This is very important to analyze. This is a very significant issue that you have to understand. আমি এখানে আজকে যদি বাংলাদেশি ইউথ that youth cohort যদি এখানে আমাদের কনভারসেশনটা শুনে থাকে, I would encourage them to understand where is their gap in the CV.
কারণ এখন হচ্ছে যে সিভি পলিশ করা। আপনাকে জাস্ট একটু মাঝখানে একটু আর কিছু জানিয়ে রাখার চেষ্টা করছি যে আমাদের আজকে যে বাংলা কথা আমাদের লাইভটি হচ্ছে, আমাদের টোটাল বাংলা কথার ফলোয়ার রয়েছে অলমোস্ট 500,000। তা আজকে এবং আমি আই বিলিভ দ্যাট যে 500,000 পিপল এটা হয়তো অনেকে ওয়াচ করবেন বা করছেন, তো এটা আসলে 500,000 পিপল আমরা এটা বিশ্বাস করে জেনে যাবো। Very good, very good. This is not only for Australia. This is not only for Australia. For all over the world, for everywhere, even for even in Bangladesh, even in the US, UK, everywhere. This is a very from HR perspective, I would say, because I teach human resource management, different courses of human resource management, HR at different universities. So I know that how that. How I need to train, how I need to educate my students for their for job market, for to get ready to that accept all the adverse challenges for the job market. So আমার অ্যাডভাইসটা হচ্ছে যে of course Australia, not only in Australia, in other countries too, especially Australia-তে আমি বলছি যে কোভিড এর কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু কিছু ইন্ডাস্ট্রি সিভিয়ারলি এফেক্টেড। যেমন আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, এডুকেশন ইন্ডাস্ট্রি অস্ট্রেলিয়াতে, তুমি জানো যে অস্ট্রেলিয়ার এডুকেশন ইন্ডাস্ট্রি ওয়াজ অলমোস্ট নাম্বার 1 and 2 ইন ফরেন আর্নিং মানে সেক্টর হিসাবে। মাইনিং এর ব্যক্তিগতভাবে আমি নিজেও কিন্তু এডুকেশন ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি কাজ করছি, জব করছি। হ্যাঁ, এখন এটা আসলে আমি বুঝতে পারছি। হ্যাঁ, সার্ভিস ইন্ডাস্ট্রি মাইনিং এর মধ্যে মাইনিং ছিল, মাইনিং এর পরেই কিন্তু কিছুদিনের জন্য মাইনিং এর অস্ট্রেলিয়ার এডুকেশন ইন্ডাস্ট্রি একটা এমন একটা পর্যায়ে চলে গেছিল, এমন একটা স্ট্যান্ডার্ড, এমন একটা বেঞ্চমার্ক আমরা উই কুড মানে ফলো, এবং আমরা এমন একটা মানে বেঞ্চমার্ক ফলো করতে পারছি অস্ট্রেলিয়ার টার্সিয়ারি লেভেলে, স্পেশালি ইউনিভার্সিটি লেভেলে। I'm not talking about the that high school level. I'm just talking about the tertiary level, especially universities. ইউনিভার্সিটি গুলা তোমার যে মডেলটা, যে ফ্রেমওয়ার্কটা ফলো করছিল গত কয়েক বছর ধরে, গত প্রায় 1 দশকের বেশি সময় ধরে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ইউনিভার্সিটি গুলার সাথে কম্পিট করে, এবং একটা যে স্ট্রাকচার আমরা তৈরি করে নিয়ে আসছিলাম এই এডুকেশন ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু একটা লুক্রেটিভ, এবং এটা ইট ওয়াজ এ ভেরি দ্যাট এফেক্টিভ ফ্রেমওয়ার্ক দ্যাট ওয়ার্কড। বাট একটাই কোয়েশ্চন আমাকে যদি আস্ক করো, সেটা হচ্ছে যে too much dependent on Chinese, and too much dependent on China market, that that made a bit that difficult for Australia to tackle everything more smoothly at the moment. কারণ আমি দেখলাম যে সেদিন 3-4 দিন আগে তোমার প্রায় $600 million ডেইরি প্রোডাক্টের সাথে, ডেইরি ফার্মের সাথে ওদের যে এগ্রিমেন্টটা, সেটা ওরা ক্যান্সেল করে দিছে। এখন এখানে স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো, সেই জিনিসগুলা কিন্তু অস্ট্রেলিয়াতে অনেক পিছায় আছে, এটা মানতে হবে। কারণ ওয়ার্ল্ডের ইকোনমি যদি দেখো তুমি, ওয়ার্ল্ডের টপ 10 ইকোনমির মধ্যে অস্ট্রেলিয়া বের হয়ে গেছে এখন। কারণ অস্ট্রেলিয়া এতদিন অস্ট্রেলিয়া টপ 10 ইকোনমির মধ্যে ছিল, কিন্তু রিসেন্টলি অস্ট্রেলিয়া টপ 10 ইকোনমি থেকে বের হয়ে গেছে। এখন অস্ট্রেলিয়া বিলং টু নাম্বার 14। সো ক্যান ইউ ইমাজিন? সো আমাদের সমসাময়িক কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু একটা ছোট্ট দেশ, কিন্তু ইন্দোনেশিয়া is because of why? Because this country is underpopulated. আমরা যারা এই অ্যানালিসিস করি, আমরা যারা রিসার্চের সাথে জড়িত, আমরা যারা স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলি, আমাদের কাছে পিকচারটা ভেরি ক্লিয়ার, এবং এটা গত কয়েক বছর ধরে গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে দিস কান্ট্রি ক্যানট স্টে লাইক দিস অ্যাজ অ্যান আন্ডারপপুলেটেড কান্ট্রি। এখানে তোমাকে মানুষজনকে নিয়ে আসতে হবে, এখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, এখানে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এখানে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি করতে হবে, এখানে গভর্নমেন্টের হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, এখানে ল্যান্ড ওপেন করে দিতে হবে, এখানে বড় বড় ফ্যাক্টরি করতে হবে। ইউ ক্যানট ডিপেন্ড ফর এভরিথিং অন সামওয়ান এলস। Outsourcing is okay, but you cannot outsource everything that you need for your everyday livelihood, for your for your livelihood, for everyday your uses. So it is not possible. So you have to understand that how to change your strategy, and how you have to that develop the ideas to be self-dependent, and to be that self-reliant, and then to be more the strategic in the job market. যে কথাটা তুমি আমি জাস্ট আপনাকে এর মাঝে জাস্ট আসলে কথার প্রসঙ্গে কথাটি চলে এসছে, যেটি আপনি বলেছেন যে আমাদের জব মার্কেটে বিশেষ করে আমাদেরকে ডিপেন্ডেন্সিটা কমাতে হবে, যেটি আপনি মেনশন করেছেন যে আমরা টু মাচ ডিপেন্ডেন্ট অন চায়না। সো দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, যে আমরা আসলে নিজেদের পায়ে ওইটা জব মার্কেটের সাথে না, এটা জব মার্কেটের সাথে না। জব মার্কেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং।
তোমাকে জি জি অফ কোর্স। জব মার্কেটটা হচ্ছে এমন একটা জায়গা, এই জব মার্কেটের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে তোমার সমস্ত এন্টায়ার ইকোনমি। তোমার জি অস্ট্রেলিয়ার ইকোনমিটা আছে, আমি যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া এজ এ লার্জ বিগ সাব কন্টিনেন্টাল কান্ট্রি, it has only $1.32 trillion economy, which is almost that same to one of the states economy in the USA. মানে একটা জি ইউএস এর একটা স্টেটের যে ইকোনমি, সেই ইকোনমির কাছাকাছি এটা ইকোনমি। এটা বিকজ অফ হোয়াট, the country is big, it's a large country, but market is very small. এখানে 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 মানুষের পারচেজিং that বাট একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানকার মানুষের পারচেজিং পাওয়ার যেহেতু হাই, সেহেতু এখানে মার্কেট গুলা সার্ভাইভ করতে পারতেছে। কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক যে ফ্যাক্টর গুলা, এই অ্যানালিসিস গুলাতে তুমি যদি অ্যানালিসিস করলে দেখা যাবে যে এখানে তোমার প্রচুর জব ক্রিয়েশন করতে হবে থ্রু ইয়োর ইনভেস্টমেন্ট। এখন তুমি যদি ইনভেস্টমেন্ট না করতে পারো, তুমি যদি এক্সটার্নাল ইনভেস্টমেন্ট এনকারেজ না করতে পারো, তুমি যদি ইন্টারনাল ইনভেস্টমেন্ট এনকারেজ করতে না পারো, তুমি যদি এখানে কিছু কিছু জিনিসের যদি তুমি গভর্নমেন্ট যদি স্ট্র্যাটেজিক না হয়, যেমন এখানে তোমার প্রবলেমটা হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে না কেন, এটা বিকজ অফ ইন্টারেস্ট রেট, নাম্বার ওয়ান। Number two is labor cost is very high. Number three is everything you have to outsource, everything you have to bring from that external market. So আজকে এখানে যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বলো, তুমি যা সমস্ত রিটেল ইন্ডাস্ট্রি বলো, সমস্ত কিছু অলমোস্ট কামিং ফ্রম ওভারসিজ। এজ এ রেজাল্ট হয় কি, কস্ট অফ প্রোডাকশন মানে এখানে এজ এ রেজাল্ট হয় কি, তোমার এখানে জিনিসগুলোকে খুব সেন্সিটিভলি চিন্তা করতে হবে। সেন্সিটিভলি যদি চিন্তা না করো, সিরিয়াসলি যদি চিন্তা না করো, তাহলে এখানকার ইন্টারনাল যে ইনভেস্টমেন্ট, এটাকে বুম করতে হবে, এটাকে বাড়াতে হবে। এখানে আরেকটি জিনিস আসলে চলে আসে, আমি দুঃখিত, জাস্ট আপনাকে আরেকটি জিনিস এর মাঝখানে, এই জিনিসটা আসলে অনেক দর্শক বা অনেকে এই কথাটি বলে থাকেন আমাদেরকে ব্যক্তিগতভাবে। বিশেষ করে আমরা জানি যে ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, আমরা জানি যে অস্ট্রেলিয়া অনেকটা টুরিস্ট বেসড কান্ট্রি, যে অনেক টুরিস্ট এখানে আসে, অনেক সুন্দর আপনার যে রিক্রিয়েশন স্পট রয়েছে বা দেখার মতো অনেক জায়গা রয়েছে, যে ইন্ডাস্ট্রি আসলে আমাদের ইকোনমিতে বিশাল বড় একটা প্লে রোল করে, আমাদের ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তো কোভিড-19 কারণে আমরা যেটি দেখছি যে ইন্ডাস্ট্রি, আমার মনে হয় যে এটি সবচেয়ে বোধহয় বেশি ফল করেছে। তা মানে আপনার কি মনে হয় যে আমাদের ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেহেতু ফল করেছে, বা এখানে অনেক হিউজ পরিমাণ পিপল এই ইন্ডাস্ট্রিতে জব করতেন, তো এই যে এই হিউজ পরিমাণ মানুষ যারা এই ইন্ডাস্ট্রিতে জব করতেন, তাদের জব ক্রিয়েটের ক্ষেত্রে বিশেষ করে ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, যে এটাকে কিভাবে রিসাপল করা যেতে পারে, বা এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে যদিও ঠেলে সাজানো হয়, বা কিভাবে মানুষের আরো মোট জবগুলো ক্রিয়েট করা যেতে পারে এই ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে আমরা জানি যে কোভিড-19 কারণে এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে পুরো দুনিয়া আজকে স্টপ হয়ে গিয়েছে। না, এখন ঘটনা হচ্ছে যে দেখো, এটা ওইভাবে বলা যাবে না, কারণ এইভাবে বলা যাবে না যে সবচেয়ে বেশি এফেক্টেড ট্যুরিজম ইন্ডাস্ট্রি অথবা এইভাবে, কারণ আমাদের কাছে এখনো প্রপার কোনো ডাটা নাই। আমরা এখনো পর্যন্ত বললাম তো যে এটা ইম্প্যাক্ট শেষ না হওয়া পর্যন্ত, আনটিল আনলেস উই হ্যাভ ডান সাম অ্যানালিসিস থ্রু প্রপার information, through proper data collection and some through some empirical studies done, এগুলো এখনই বলা যাবে না যে কোন সেক্টরটা ওয়াজ মোর ভলাটাইল, মোর রিস্কিয়েস্ট, মোর এফেক্টেড। তবে অবজারভেশন থেকে বলা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার এডুকেশন ইন্ডাস্ট্রি, যেটা বললাম যে ইট ওয়াজ ডিপেন্ডেন্ট অন বেসিক্যালি অস্ট্রেলিয়ার ইকোনমি তো তোমার মেইনলি ডিপেন্ডেন্ট অন দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি। সো সার্ভিস এখান থেকে জিডিপি একটা বিরাট অংশ, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপির একটা বিরাট অংশ তোমার এই সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে আসে, এবং এই সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে এটা সাবসিডাইজ, মানে সার্ভিস ইন্ডাস্ট্রির সাথে আদার যে সেক্টর গুলো জড়িত, এটা একটা বিরাট একটা নেটওয়ার্কিং, একটা বিরাট সেক্টর। সো এখানে তোমাকে বুঝতে হবে যে যেহেতু অস্ট্রেলিয়া একটা সুন্দর ন্যাচারালি একটা বিউটিফুল কান্ট্রি, এবং ইউরোপিয়ানরা দেশে ওদের ঠান্ডার সময় এখানে আসতে পছন্দ করে, এবং সার্ভিস ইন্ডাস্ট্রিটা সিভিয়ারলি এফেক্টেড। এখন আনটিল আনলেস ইউ ওপেন দ্য বর্ডার, এখন এটা কিন্তু তোমাকে একমাত্র বর্ডার ওপেন না করা পর্যন্ত এটা it will not get changed sooner or later. This is number one. Number two, this industry not only dependent on external people, external tourism, tourists. This industry is also dependent on internal, the tourists, because আমাদের অস্ট্রেলিয়াতে ইন্টারনাল যে ট্যুরিজম যে ডেভেলপমেন্টটা হয়েছে, এটা কিন্তু হিউজ। সো এটাও একটা বিরাট বিষয়, কিন্তু এটাও তো হ্যাম্পার্ড, তুমি তো ক্রস করতে পারতেছো না বর্ডার।
তাহলে এই কারণে এটা সার্ভিস ইন্ডাস্ট্রিটা এখন আনটিল আনলেস you open the border and if you let people to move that smoothly, freely, I don't see any possibility of changing the situation sooner or later. This is number one. Number two, for the education industry, that this is mainly affected. So again, come to the same that point. তুমি যদি border open না করো, যদি তুমি নিউ স্ট্র্যাটেজি না ডেভেলপ করো, কারণ তোমাকে বুঝতে হবে প্রতি বছর অস্ট্রেলিয়াতে এইচএসসি ক্যান্ডিডেট যারা এইচএসসি মানে কমপ্লিট করে কমপ্লিশন রেট হচ্ছে অ্যারাউন্ড 70 to 75,000। সো অস্ট্রেলিয়া সারা অস্ট্রেলিয়া এত বড় একটা মহাদেশ, তুমি এই মহাদেশের 70 থেকে 80,000 ছেলে মেয়ে এইচএসসি পাস করে। যদি খালি ইউনিভার্সিটি গুলাই ধরো 40টা থেকে 45টা আমাদের ইউনিভার্সিটি আছে, টপ ক্লাস ইউনিভার্সিটি, এর মধ্যে টেফ আছে, কলেজ আছে, অন্যান্য গুলো আছে, এগুলা বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি গুলা ধরো, তাহলে তুমি রেশিও অনুযায়ী প্রতিটা ইউনিভার্সিটি 2,000 স্টুডেন্ট পায় না। তাহলে প্রতিটা সাবজেক্টে কতগুলা স্টুডেন্ট পাচ্ছে? তাহলে ইউনিভার্সিটি গুলা কিন্তু মেইনলি run by the foreign student like overseas student. Yeah, that's true. আবার এই মুহূর্তে এখন বিশেষ করে আমাদের যেহেতু আমাদের বর্ডার ক্লোজ রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে, এই ক্ষেত্রে তো ডেফিনেটলি এটা খুব বড়ভাবে এফেক্ট হয়েছে, বিশেষ করে আমাদের এডুকেশন ইন্ডাস্ট্রিটা। এটাও অবশ্যই প্রায় কয়েক মানে আমার কলিগ সে আমি এটা ডিসক্লোজ করতে চাই না, আমি নাম বলছি না, তারপরও আমার কলিগ 17 ইয়ার্স 17 বছর সে একটা পজিশনে কাজ করছে as an অফিস এক্সিকিউটিভ, এবং সে পুরা অফিসটা মানে ওই ইউনিভার্সিটির ওই পুরা ডিপার্টমেন্টটা সে কন্ট্রোল করতো। আফটার ওয়ার্কিং অলমোস্ট 17 ইয়ার্স সে আমি তার সাথে ফোনে কথা বলছি, এবং she was almost crying and she was badly devastated, and she said that I really don't know what to do because from tomorrow I don't have job, এবং this is the reality. এবং এই সমস্ত বিষয়গুলা কিন্তু তুমি ইউ নেভার নো। এই অস্ট্রেলিয়াতে এই জিনিসটা একটা বিরাট একটা ইস্যু, যে তুমি যে কাজ করতেছো কালকে তুমি গিয়ে অফিসে দেখবা তোমার জবটা নাই, এবং এটা তুমি ইউ ক্যান ডু মাচ অ্যাবাউট ইট। ইটস নট লাইক ইউর কান্ট্রি। দ্যাটস ট্রু, এটা ভেরি ট্রু এবং ভেরি প্র্যাকটিক্যাল এজ ওয়েল। এটা ভেরি প্র্যাকটিক্যাল। বাংলাদেশের লোকজন বাংলাদেশে দেখো যে আজকে এত মাস ধরে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সমস্ত কিছু বন্ধ, কিন্তু গরিব দেশ, কিন্তু গভর্নমেন্ট কিন্তু টাকা দিয়ে মানে ওদেরকে বেতন দিয়ে চালাই যাচ্ছে। ওরা কোথায় কি করতেছে না করতেছে কোনো খবর নাই, কিন্তু ওরা চালাই যেতেছে। গভর্নমেন্ট ওদেরকে সাবসিডাইজ মানে করতেছে, গভর্নমেন্ট ওদেরকে সাবসিডি দিচ্ছে, গভর্নমেন্ট ওদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু ইট ইজ নট পসিবল হিয়ার ইন অস্ট্রেলিয়া। তুমি যদি ইফ ইউ ডু নট ওয়ার্ক ফর ওয়ান ডে, ইউ উইল নট হ্যাভ জব, ইউ উইল নট হ্যাভ এনি আর্নিং, ইউ উইল নট হ্যাভ এনি পেমেন্ট। সো দিস ইজ দ্য রিয়ালিটি। এখন যে পয়েন্টটা তুমি আজকে বলছিলা যে এক্সকিউজ মি, ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, ভেরি ইম্পর্টেন্ট যে বেসিক যে পয়েন্টটা আমি যেটা হাইলাইট করতে চাচ্ছি, তোমার বারবার এটা মিস আউট হয়ে যাচ্ছে। আমি এটা বারবার আমি আবারও বলছি যে ফর ইয়াং কোহোর্টস, কারণ ইউথ আনএমপ্লয়মেন্ট রেট অলমোস্ট 14% অস্ট্রেলিয়াতে এখন এই মুহূর্তে, এবং অ্যানাদার এফেক্টেড কমিউনিটি হচ্ছে উমেনরা এখানে জব লস করছে প্রচুর, বিকজ সার্ভিস ইন্ডাস্ট্রি ওয়াজ এফেক্টেড। অ্যাজ এ রেজাল্ট উমেন লস দেয়ার মোস্ট উমেন লস দেয়ার জবস। কারণ তোমাকে বুঝতে হবে যে উমেনরা কিন্তু এখানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করে না, অথবা রাস্তাঘাটে পার্সেন্টেজ ইজ ভেরি লো। এখানে উমেনরা কাজ করে তোমার সার্ভিস ইন্ডাস্ট্রিতে, ব্যাংকে, বিভিন্ন ধরনের। কাজ করতে পারবে না, যেহেতু এটা সার্ভিস ইন্ডাস্ট্রিটা এফেক্টেড হয়েছে, তার দে লস দেয়ার জবস। এখানে এয়ারলাইন ইন্ডাস্ট্রি, তোমার এভিয়েশন ইন্ডাস্ট্রি, হিউজ জব এই যে তোমার লস্ট হয়েছে এখানে, কারণ বিমান চলতেছে না, জব কে দিবে? তো এটা হচ্ছে কি সিচুয়েশন। এখন যে জিনিসটা সেটাতেছে যে সেক্টর গুলা তোমার এফেক্টেড হয়েছে, এখন আমার অ্যানালিসিস বলছে, আমার রিসার্চ বলতেছে যে ইউ মাস্ট পলিশ ইউর সিবি টু হান্ট আ নিউ জব ইন এ নিউ ইন্ডাস্ট্রি। সো নিউ ইন্ডাস্ট্রি গুলা কি? যেমন ধরো আমাকে পরশুদিন ডেলিভারি ম্যান আসছে আমাকে ডেলিভারি দিতে, আমি বললাম যে আর ইউ বিজি নাও? বলে আই এম সুপার বিজি। আমি বললাম ওয়াই? So if you do not talk to the people, if you do not talk to someone, then you will never get the idea. The data is very important. Before you pass information to anybody, you need to collect the right data. So I asked him that, are you busy? Then he said that I'm super busy. I start at 6 a.m. in the morning and then finishes dawn to dusk, like 6-7 in the that evening. So that means that he's super busy. Why? Because people are sitting at home and they are everything that ordering online,
and they're getting everything that delivered at home. So এই ইন্ডাস্ট্রিটা এটা একটা বুম হচ্ছে এখানে। সো জবস আর দেয়ার। ওকে, পোস্ট অফিসের, তারপরে তোমার ডেলিভারি, এই সমস্ত জায়গাতে জব আছে। মাইনিং ইন্ডাস্ট্রিতে জব ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, কল সেন্টারে জব ক্রিয়েট হইতেছে, তারপরে হেলথ সেক্টরে প্রচুর জব ক্রিয়েট হচ্ছে, যেহেতু পিপুল দে নিড দ্যাট সাপোর্ট, দে নিড হেলথ সাপোর্ট, সো হেলথ সেক্টরে জব ক্রিয়েট হইতেছে এখানে। তোমাকে অ্যানালিসিস করে এর মাঝে আসলে আমি আপনাকে আরেকটি এই রিলেটেড আরেকটি কোশ্চেন আমি আপনাকে করতে চাই, যে যেহেতু হেলথ সেক্টর নিয়ে কথাটা চলে এসছে, হেলথ সেক্টরে যে এটা আমরাও আসলে এটা আমিও ভাবছি যে হেলথ সেক্টরে এটা একটা গুড অপরচুনিটি সামনের দিকে হয়তো হবে, যে নতুন ভাবে জব আরো বেশি করে ক্রিয়েট হওয়ার। তা আপনার কি মনে হচ্ছে, যে আমরা দেখেছি যে বিশেষ করে অস্ট্রেলিয়া বা সারা পৃথিবীতে আসলে ব্যাপারটি সেম জিনিসটি ঘটেছে, যারা হেলথ সেক্টরে কাজ করেছে তারা আসলে মানে উই ক্যান সে দেম দে আর দি ফ্রন্ট লাইন ফাইটার। তারা যেভাবে আসলে কাজ করেছে মানুষকে সেবা দেওয়ার জন্য বা মানুষকে সুস্থ রাখার জন্য, তারা যেভাবে যে মন মানসিকতা নিয়ে কাজ করেছে, নিঃসন্দেহে আসলে বলতে আমাদের দ্বিধা নেই এবং তাদেরকে আমরা স্যালিউট করি, বিশেষ করে এই সেক্টরে যারা রয়েছে। এবং অন দ্য আদার হ্যান্ড যদি আমি আরেকটি বলি, যে আমরা এই প্যান্ডামিক টাইমে আমরা দেখেছি যে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু স্টপ ছিল না। আপনি মানে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট যদি বন্ধ হয়ে যেত, স্টিল মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়েছে, যাদের হয়তো গাড়ি নেই বা যারা একটু অন্য কোথাও যাওয়া লেগেছে, সবাই কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছে। তো যারা আসলে পাবলিক ট্রান্সপোর্ট ড্রাইভ করেছে, যে আমার কাছে মনে হয় যে তারাও বোধহয় আসলে এই ক্ষেত্রে, যেমন আমাদের হেলথ সেক্টরে যারা কাজ করেছে তাদের পাশাপাশি আসলে তারাও কিন্তু মানুষকে বিভিন্নভাবে সেবা দিয়েছে, ফ্রন্ট লাইন না হোক অ্যাটলিস্ট মানুষের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে থেকে। তো এইটা আসলে কি বড় ব্যাপার, এবং অবশ্যই তাদের সবাইকে আমরা স্যালুট করি। ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যেমন এডুকেশন সেক্টরে, স্কুলগুলোতে, তারপরে তোমার ট্রান্সপোর্ট সেক্টরে, হেলথ সেক্টরে, সো ওরা তো আসলে দে হ্যাভ ডান এ গ্রেট জব ফর দি পিপল অফ দিস কান্ট্রি। বাট স্পেশালি আমরা যেটা জানি যে বিশেষ করে আমাদের এডুকেশন সেক্টরটা তো তারপরেও অনেকটা কিছু অনলাইনে, ম্যাক্সিমাম ইনস্টিটিউট গুলো বা কলেজ ইউনিভার্সিটি গুলো অনলাইনে চলে গিয়েছে। ইভেন আমি নিজেও আমার ক্লাসগুলো আমি দীর্ঘদিন ধরে আসলে বাসা থেকে অনলাইনে করছি। তো তারপরেও আমরা কিছুটা হয়তো অনেক সময় যখন ইউনিভার্সিটি বা কলেজগুলো ওদের রিকোয়ারমেন্টস থেকে যে না কয়েকটা ক্লাস হয়তো আমাদের ফেস টু ফেস নিতে হবে, তখন আমরা যাচ্ছি। বাট যারা হেলথ ওয়ার্কার বা যারা পাবলিক ট্রান্সপোর্ট রিলেটেড জব করছেন, যে ড্রাইভ করছেন, তারা কিন্তু ডিরেক্ট তারা কিন্তু কোনোভাবে অ্যাভয়েড করতে পারেনি। এবং আজকে আমার কাছে মাঝে মাঝে যেটি মনে হয় যে বিশেষ করে আমাদের হেলথ ওয়ার্কার বা আমাদের পাবলিক ট্রান্সপোর্টে যারা জব করতেন, মাঝে মাঝে আমি জাস্ট নিজে নিজে ভাবি যে তারা যদি বলতেন যে না আমরা এই প্যান্ডামিক টাইমে আমরা কাজ করবো না, তাহলে আসলে আমাদের অবস্থাটা কি হতো সেটা উই ক্যান ইভেন ইমাজিন দ্যাট। এটা হচ্ছে মরালিটির ব্যাপার, এটা হচ্ছে গিয়ে এথিক্স এর ব্যাপার, মরালিটির ব্যাপার। এটা হচ্ছে গিয়ে মরালিটির ব্যাপার। এটা তুমি যদি যুদ্ধের সময় দেখো, কিছু কিছু লোক কিন্তু যুদ্ধের যখন ওয়ার চলে কোনো মানে বিটুইন দ্য স্টেটস অথবা বিটুইন দ্য কান্ট্রিজ, তুমি দেখবা যে ফ্রন্ট লাইন পিপল যারা রেড ক্রস, তারপরে তোমার রেড ক্রিসেন্ট এবং তোমার বিভিন্ন হসপিটালের ডক্টর, ওরা কিন্তু জীবন বাজি রেখেই কিন্তু এই সমস্ত জায়গাতে কাজ করে। এগুলা দে আর অলওয়েজ দ্যাট অ্যাপ্রিসিয়েটেড, এবং এদেরকে ন্যাশনাল হিরো বলা হয়। অস্ট্রেলিয়াতে তো তুমি জানো যে এই যে তোমার ফায়ার ফাইটার্স, দে আর দ্য ন্যাশনাল হিরো, দে সেভ দ্য কান্ট্রি ফ্রম দ্যাট। সো এরা হচ্ছে ন্যাশনাল হিরো, এবং দে ওয়ার্ক সো হার্ড and they were very much committed to serve people genuinely, honestly, sincerely, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে they found interest in their job, in their that work, and that comes from dedication. এবং আমি বলবো যে এটা এই জিনিসগুলো যেগুলো আমাদের দেশে বাংলাদেশে আমরা প্রথম যেগুলো দেখছি যে মানুষ ঠিকমতো হেলথ সার্ভিস পাচ্ছে না, হসপিটাল গুলাতে ভর্তি হতে পারছে না, এডমিশন নিতে পারছে না, পিপিপির অভাবে কোনো ডক্টর ঠিকমতো তার মানে এই যে অ্যাওয়ারনেস এর প্রবলেমটা, তারপরে এই যে তোমার জিনিসটা, হ্যাঁ আমি বলবো না যে অস্ট্রেলিয়া মানে কুড ম্যানেজ এভরিথিং অ্যাবসলিউটলি বেস্ট, or মানে বা অস্ট্রেলিয়া নাম্বার 1 the top country in the world in managing this that COVID-19 event, but যেটাই করছে শুরু থেকে অস্ট্রেলিয়া যেভাবে যে এক্সাম্পল গুলো মানে দাঁড় করিয়েছে, সেগুলো আসলে শিক্ষণীয়, ইটস ভেরি মাচ লার্নিং। অবশ্যই অফকোর্স। ইভেন আরেকটা জিনিস আপনার এই কথা আলোকে, যে আমরা অবশ্যই আমাদের গভর্নমেন্ট যে পলিসি গুলো ইমপ্লিমেন্ট করেছে বিশেষ করে এই কোভিড-19টাকে আপনার ওভারকাম করার জন্য, নিঃসন্দেহে এটি তো এর মানে বলার কোনো ভাষা নেই যে এটি একটি মডেল হতে পারে পৃথিবীর অন্যান্য দেশের জন্য।
they could do much better. মানে আমি বলবো যে they could do much better. That in the beginning of the COVID-19 event, যখন এটা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে যখন এটা মানে স্পাইক করছিল, তখন যদি ওরা এয়ারপোর্ট গুলাতে আরেকটু সচেতন হইতো, তাহলে হয়তো বা নিউজিল্যান্ড যেভাবে কন্ট্রোল করতে পেরেছে সেভাবে অস্ট্রেলিয়া হয়তো বা পারতো। তারপরে অস্ট্রেলিয়ার যে কন্ট্রোলিং পাওয়ার এবং কন্ট্রোলিং রেট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমার কজালটি, এখন অনেকেই এফেক্টেড হচ্ছে, কিন্তু ডিউ টু প্রপার ট্রিটমেন্ট এবং ভালো সার্ভিস পাওয়ার কারণে ওরা মানে দে গট সেভ দেয়ার লাইফস। বাট মেলবোর্নে যেটা হচ্ছে সেটা একটা মানে আনফরচুনেট ডিজাস্টার, এবং এখানে এটা মানে কিছু পলিসিগত প্রবলেম ছিল এবং ওইগুলো আছে। যাই আমরা ওই হেলথের ওই বিষয়টাতে না গিয়ে আমি যে কথাটাতে এমফাসাইজ দিচ্ছিলাম, আমি জাস্ট আসলে এর মাঝে আমি কোশ্চেনসটা আসলে অ্যানসারটি জাস্ট আপনার অ্যানালাইসিসটি জানার জন্য যে আপনার কি ধারণা, আপনার রিসার্চ অনুযায়ী বা আপনার যে অভিজ্ঞতার আলোকে, বিশেষ করে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার যারা এই ইন্ডাস্ট্রিতে ফ্রন্ট লাইনে থেকে জব করেছে, তাই ইন ফিউচারে যেহেতু একটি কথা চলে এসছে, হয়তো ইন ফিউচারে এই ইন্ডাস্ট্রি দিয়ে আরো মোর অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। তা আপনার কি ধারণা যে যারা এখন রয়েছেন, যে মানুষ কি আরো বেশি অনুপ্রাণিত হবেন বলে মনে হয়, যে বিশেষ করে হেলথ সেক্টরে ইন ফিউচারে কাজ করার জন্য, বিশেষ করে এই প্যান্ডামিক টাইমে যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে? আপনার কি ধারণা, জাস্ট আপনার অবজারভেশন বা আপনার একটি অ্যানালাইসিস বা রিসার্চ? না না, এটা এইভাবে এটা বলা যাবে না, এইভাবে বলা যাবে না, বিকজ অস্ট্রেলিয়ান পিপল আর রিয়েলি ভেরি ডেমোক্রেটিক এন্ড ভেরি ফ্রি থিঙ্কার, এবং they love to choose their own that job, their own profession based on their that preferences. It doesn't matter that okay, it's not like তুমি এটা মানে যেগুলো হয়তো বা এই জিনিসগুলো তুমি দেখতে পারো হয়তো বা অন্যান্য দেশে হচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়াতে আমি বলবো যে মোস্ট আনলাইকলি টু সি সামথিং হ্যাপেন্স লাইক দিস, বিকজ অস্ট্রেলিয়ান মানুষ খুবই, এখানে যে সিটিজেন ওরা খুবই ফ্রি থিঙ্কার, এবং দে লাভ টু টেক দেয়ার ওন ডিসিশন based on their Even own I think preference. people are more practical as well. I think even people are more practical. And emotion has less value in their professional life. So Yeah, I mean, exactly, I was talking to my young elder son today. He's a medical science student. I was talking to him about his that current academic progress, and he asked me that Dad, I want to change my that major in second year. Then I asked him why is that? This is because all of your friends are moving out of this unit? Then he said that no, Dad, this is not the reason, because I don't want to take any decision that by following my friends. This is my own life, so it doesn't matter whether I stay with them or not, but at the end of the day this is my own life. So the idea is very clear here. So if you want to, I will not say that yes, yeah, you have to jump onto the health sector if you really don't like this job, and then there is no any possibility to see the huge improvement or huge massive that pushback or capital injection in this sector within next couple of years, because government is really struggling in some areas, and health sector is one of the biggest sectors that government needs to spend a lot of money. So that এখানে it's not, you have to understand that okay, তোমাকে একটা forecast analysis করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে, একটা ফোরকাস্ট অ্যানালিসিস করতে হবে। প্রফেশনে যদি সাকসেসফুল হইতে চাও, প্রথমে দেখতে হবে যে তোমার মাইন্ড ইন্টারেস্টটা কোন দিকে ডাইভার্ট করে। এখন তোমার মাইন্ড ইন্টারেস্ট একদিকে, ধরো তুমি ডাক্তার হইতে চাচ্ছ, তুমি ইউ ওয়ান্ট টু বিকাম এ ফিজিশিয়ান অর ডক্টর, বাট ইন দিস কান্ট্রি ইটস এ ভেরি ডিফিকাল্ট এন্ড কমপ্লিকেটেড প্রসেস। সো তুমি আলটিমেটলি ইউ ক্যানট গো ইনটু দ্যাট প্রফেশন। So what you have to do, you have to have option like plan B. So that means plan A. If plan A does not work, then you have to go for plan B. If not B is successful, then plan C. So you have to give the preferences, and you have to forecast that within next 10 years, which are the industries will actually survive in the market, which industries will dominate. এর মধ্যে কোনগুলো ইন্ডাস্ট্রি আছে, এর মধ্যে ধরো হেলথ যদি আমি ধরেও নেই যে হেলথে প্রচুর ইনভেস্টমেন্ট হবে, কারণ হেলথ এর একটা ধাক্কা খেয়ে গেছে সারা পৃথিবীতে, যে হেলথের আমেরিকাতে দেখছো যে এদের ভেন্টিলেটরের অভাব, বাংলাদেশে তো বাদই দিলাম, বাংলাদেশে তো কিছুই নাই। আমাদের দেশে তো আমরা দেখেছি যে করোনা ভাইরাসের বিশেষ করে কোভিড-19 এর শুরুতে ইনিশিয়াল স্টেজে ভেন্টিলেটর কি আমাদের রিলেটেড ডিপার্টমেন্টে যারা কাজ করতেন তারাই সেটা বুঝতেন না যে হোয়াট ইজ ভেন্টিলেটর। এটা আসলে অবশ্যই দুঃখজনক।
অস্ট্রেলিয়াতে ইনজেকশন হবে, অস্ট্রেলিয়াতে মানি ক্যাপিটাল ইনজেকশন হবে এই সমস্ত সেক্টরে, হেলথ সেক্টরে, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রফেশন, দ্যাট ওয়েদার ইউ ক্যান রিয়েলি সার্ভাইভ ইন দিস ইন্ডাস্ট্রি। তোমাকে ইন্ডাস্ট্রি চুজ করতে হবে বেসড অন ইউর দ্যাট প্রেফারেন্সেস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অপশন এ বি সি ডি এগুলা থাকতে হবে, যে আমি কোন কোন জায়গাতে। তোমার যদি দেখো যে আমি বহুদিন আগে তোমাদের একটা প্রোগ্রামে গেছিলাম এবং আমি একটা লেখা দিছিলাম, ওই লেখাতে প্রায় 4-5 বছর আগে, ওই লেখাতে আমি বলছিলাম যে তোমার এইচআরএম মানে এইচআর পার্সপেক্টিভ থেকে, যে তোমার যদি তুমি যদি দেখো যে যে লাইনটাতে তুমি কাজ করতেছো এটা ইটস টেকিং সো লং টু গেট ইনটু দ্যাট ইন্ডাস্ট্রি, এবং ওই ইন্ডাস্ট্রিতে যদি দেখো যে তোমার সম্ভাবনা কম, তাহলে ইউ মাস্ট that divert your mind, you must that change your industry, এবং as soon as possible, ASAP, এটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি এই ওই জায়গাটাতে স্টিক থেকে মানে 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 কি করো, এর নাম কি বলে, ওই যে ইরেশনালি কাজ করো, মানে ইরেশনালিটি বলছি এই কারণে যে এটা তোমাকে, this industry is not opening the door for you, but you are still knocking the door. So what you are doing, you are wasting your valuable time in your life. That never should be done. What you have to do, you have to change the industry straight away. You have to go to the second option, and then third option, fourth option, because you need to be that adjusted with the new industry. So that's why আমরা যারা HRM পড়াই, ওইগুলাতে কতগুলা ফ্রেমওয়ার্ক ক্যাটাগরি আছে, যেগুলাতে ওই ক্যাটাগরি গুলা ফুলফিল করলে পরে তুমি দেখতে পারবা যে তোমার কিভাবে তুমি মানে এমপ্লয়াবিলিটি ক্রিয়েট করা যায়, অথবা কিভাবে এখন তো যে ধরো ইউথ কোহর্ট, এরা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট বলে। সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট হচ্ছে গিয়ে একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে ধরো একটা অর্গানাইজেশনে গেল, এটা হচ্ছে গিয়ে তোমার যে এন্টারপ্রাইজ এগ্রিমেন্ট। এন্টারপ্রাইজ এগ্রিমেন্টটা হচ্ছে গিয়ে যে বিটুইন ইন্ডিভিজুয়াল এন্ড বিটুইন দ্য এমপ্লয়ি এন্ড এমপ্লয়ার। সো পার্সোনাল এগ্রিমেন্ট হবে, ঠিক আছে? আই হ্যাভ টু লুক, উই বোথ হ্যাভ টু লুক আফটার ইচ আদার। তো তুমি দেখা গেল ইন্ডাস্ট্রিতে কাজ ভালো লাগতেছে না, তুমি ইন্ডাস্ট্রি থেকে সুইচ করে চলে গেল অন্য ইন্ডাস্ট্রিতে। অবশ্যই দ্যাটস ডেফিনেটলি গ্রেট অ্যাডভাইস, কারণ আমরা অনেকে বিশেষ করে ইয়াং জেনারেশন বা যারা ইয়ুথ রয়েছেন, তারা সবসময় আমরা একটা প্ল্যান নিয়ে কিন্তু আমরা পড়ে থাকি, বাট দিস ইজ এ ভেরি গুড ওয়ান ইউ হ্যাভ এক্সপ্লেইনড, যে আমরা যখন একটা প্ল্যান নিয়ে থাকি অনেক সময় আমরা ওই প্ল্যানটাতে সাকসেস হতে পারি না। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, যে ইন্ডাস্ট্রিগুলো যেগুলাকে যে ইন্ডাস্ট্রিগুলা কি করতে হবে, মানে ওই যে এই যে এক্সপ্লোর করতে হবে, এর মধ্যে হচ্ছে কি তোমার রিটেল ইন্ডাস্ট্রি। এটা মনে রাখবা যে অস্ট্রেলিয়াতে এত বড় একটা হিট হয়ে গেছে কোভিড এর, কিন্তু রিটেল ইন্ডাস্ট্রি কিন্তু মানে স্পাইকিং, মানে দেয়ার মার্কেট শেয়ার, দেয়ার স্টক প্রাইস, দেয়ার that the revenues, everything is increasing. Why? Because people need to eat. একটা কথা মনে রাখবো, যে মানুষের খাইতে হবে বাঁচতে গেলে। তাহলে এখানে উলওয়ার্থ, কোলস, এরা কিন্তু দে হ্যাভ ক্রিয়েটেড মোর জবস। আলদি, তারপর আলদি একটু ইনিশিয়ালি একটু খারাপ অবস্থা ছিল, কিন্তু কোলস, উলওয়ার্থ, দে হ্যাভ ক্রিয়েটেড মোর জবস, এবং দে হ্যাভ that open more that opportunities for the youth cohorts in Australia. এবং এখানে একটা বিরাট কি আছে, মানে পসিবিলিটি আছে মানুষদের কাজ করার। সো তোমার এখানে রিটেল ইন্ডাস্ট্রি গুলা, আইটি ইন্ডাস্ট্রি, তোমার যদি আইটি নলেজ না থাকে, ইউ মাস্ট ডেভেলপ ইউর আইটি নলেজ, কারণ এখানে প্রচুর কাজ হবে এখন আইটিতে, অনলাইন বেসড কাজ হবে, কারণ একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখানে। সো এখানে আইটি বেসড কাজ হবে। ইভেন আরেকটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, যে আগে বিশেষ করে আমাদের টেকনোলজি বা অনলাইন যেভাবে আমরা ইউজ করতাম, হয়তো বা এতটা আমরা ফ্রিকুয়েন্ট ছিলাম না। বিশেষ করে এই কোভিড-19 আসার ফলে অনেক জব কিন্তু আপনার অনলাইন বেসড হয়ে গেছে। তো আমারও মনে হচ্ছে, বা আই থিঙ্ক যে আপনিও বোধহয় এটা হয়তো বা আপনিও এগ্রি হবেন যে এই জিনিসটাতে, যে বিশেষ করে ইন ফিউচারে হয়তো অনেক কিছু অনলাইন বেসড হয়ে যাবে, যে মানুষ এত বেশি ইউজড হয়ে গিয়েছে অনলাইনের সাথে, যে এখন আসলে অনলাইন জিনিসটাতে আপনি যে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলেন, যে বিশেষ করে একজন ডেলিভারি ম্যান, যে যখন ডেলিভারি দিচ্ছে, বিশেষ করে সে সুপার বিজি। হোয়াই ইজ দ্যাট? বিকজ দ্য রিজন ইজ পিপল আর অর্ডারিং মোর ইন অনলাইন রাদার দ্যান পিপল গোয়িং টু দি সুপার মার্কেট এন্ড বাই দিস স্টাফ। এটা তো হচ্ছে কি তোমার যে ট্রেন্ড, সিচুয়েশনটা যেভাবে আসবে, তোমাকে সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। দিস ইজ দ্য মেইন থিং। তোমাকে you have to know how to adjust yourself with the new trend in the market. Otherwise you will lag. Otherwise you will lag behind. You will be lagging. So এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে আপগ্রেড করতে হবে, স্কিল আপগ্রেড যেটাকে বলে। তুমি যেমন যেমন তোমাকে অনেকগুলা অপরচুনিটি আছে। আমি তোমাকে বলছি যে এখানে যারা বাংলাদেশি আমাদের কমিউনিটি ভাই বোনেরা আছেন, যারা কাজকর্ম পাচ্ছেন না, তারা একটু ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, আমি বলবো যে ওদেরকে অনলাইন বেসড ফুড বিজনেস
এবং বিভিন্ন ধরনের অনলাইন বেসড বিজনেস শুরু করার জন্য। কারণ অস্ট্রেলিয়াতে এটা একটা মানে প্রচুর পসিবিলিটি আছে ভালো করার, যে অনলাইন বেসড ফুড বিজনেস, তারপরে বিভিন্ন ধরনের আদার সাইড। সো এখানে এগুলা কিন্তু বুম হবে এই অস্ট্রেলিয়াতে পোস্ট কোভিড মানে মানে সিচুয়েশন। এগুলা কিন্তু তোমাকে এই ইন্ডাস্ট্রি গুলা কিন্তু কাজ করতে হবে, এই ইন্ডাস্ট্রি গুলাতে ফুড, রিটেল, ম্যানুফ্যাকচারিং, তারপরে তোমার এখানে আরো কিছু কিছু ইনভেস্টমেন্ট হবে। গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ইনভেস্ট মোর মানি বিকজ দে গট দ্য লেসন দ্যাট এখানে ইন্ডাস্ট্রি, যেমন ধরো টিস্যু পেপার নিয়ে প্রথম কয়েক সপ্তাহ যে একটা প্রবলেম দেখা দিচ্ছে, তো এই জন্য মরিসন কিন্তু প্রাইম মিনিস্টার মরিসন কিন্তু সে কিন্তু অ্যাকনোলেজ করছে, হি অ্যাডমিটেড দ্য রিয়ালিটি দ্যাট উই আর টু মাচ ডিপেন্ডেন্ট অন external resources, external products. So that should not be done. We should be, the dependent. We should do something in our in-house. So আমাদেরকে এখানে কিছু কিছু জিনিস করতে হবে, ঠিক আছে? আবার একটা জিনিস আছে তোমার এখানে, আবার যেহেতু ওই যে জিনিসটা যেটা আমি একটা অ্যানালিসিস করতেছিলাম যে হাউজিং মার্কেট, তো তোমার ডিমান্ড এন্ড সাপ্লাই যে বিষয়টা, হাউজিং মার্কেটটা একটু ভলাটাইল। এখানে তোমার ধরো ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে জব কম হবে, ব্যাংকিং এ জব কম হবে, কারণ গত এক বছর ধরে ওদের নতুন কোনো ট্রানজাকশন হচ্ছে না। ওরা যেটা করতেছে এখন সেটা হচ্ছে যে এদের প্রিভিয়াস যে লোন, হাউস লোন, প্রিভিয়াস যে ইনভেস্টমেন্ট আছে, এগুলাকে ওরা নার্চার করতেছে, ওগুলাকে ওরা মানে ম্যানেজ করতেছে। সো দে আর বিজি টু ম্যানেজ দেয়ার প্রিভিয়াস that investment and loans and everything, because they are very scared whether they will be able to recover their their earlier investments. So এইখানে ফাইন্যান্স সেক্টরে একটা ধাক্কা আসবে, এখানে কম ইনভেস্টমেন্ট হবে, কারণ এখানে ফাইন্যান্স সেক্টরে তোমার জবের অপরচুনিটি হয়তো কম থাকবে, বিল্ডার্স কনস্ট্রাকশনে কম থাকবে, কারণ যেহেতু ব্যাংকিং এর ইনভেস্টমেন্ট কমে যাবে, সেহেতু কনস্ট্রাকশন এখানে কমে আসবে। কনস্ট্রাকশনে কমে আসলে পরে কনস্ট্রাকশন রিলেটেড যে আদার জব গুলো আছে এগুলো কমে যাবে। এবং গত এক বছরে তাই দেখাচ্ছে যে রিয়েল এস্টেট বিজনেস এবং অন্যান্য বিজনেস গুলা কিন্তু সিগনিফিকেন্টলি মানে ফল করছে। সো এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এই ইয়াং কোহর্ট যারা আছে বাংলাদেশি, এদেরকে আমি দেখি আমার দেখো যে আমার স্টুডেন্ট আছে প্রায় অন্তত 30-40 জন দেখি আমি বিভিন্ন জায়গাতে, ওই যে ওভার বাইক, ওভার ইট কাজ করতেছে। So this is the opportunity that my students got. At least they could survive during this very the difficult time. এবং বিশেষ করে এই মুহূর্তে আমরা জানি যে স্টুডেন্টরা খুব ভালোভাবে এফেক্টেড হয়েছে। তো আসলে এই রিলেটেড আমরা জনাব এএসএম এনামুল্লাহ আমরা খুব লাস্ট পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের এই লাইভের। তো তার জাস্ট আগ মুহূর্তে আমি আপনাকে লাস্ট একটি কোশ্চেন করতে চাই, যেটি আপনার ধারণাকে, বিশেষ করে আপনি নিজেও এডুকেশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তো আমরা জানি যে অস্ট্রেলিয়ার ইকোনমিতে এডুকেশন ইন্ডাস্ট্রি হুইচ ইজ প্লেইং এ ভেরি বিগ রোল। তো এই মুহূর্তে যেহেতু অনেক বিশেষ করে অস্ট্রেলিয়ার এডুকেশন সেক্টর অনেকটা আমরা বলতে পারি ওভারসিজ স্টুডেন্টদের উপরে ডিপেন্ড করে। তো যেহেতু ওভারসিজ স্টুডেন্টরা এই মুহূর্তে আসতে পারছে না, বা যদিও আসে, তা আমরা যেটি আসলে আমরা নিজেরা অনুমান করি বা ধারণা করি যে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আগে যে পরিমাণ জব ছিল, বা যেভাবে আমরা জানি যে বিশেষ করে স্টুডেন্টরা কিন্তু হসপিটাল ইন্ডাস্ট্রিতে মেজরিটি স্টুডেন্ট, আই গেস যে ওভার 50% স্টুডেন্ট হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জব করে, এটা আমি ধারণা করছি। তো আপনার কি মনে হয় যে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিটাকে যদি ওইভাবে নতুন ভাবে সাজানো না হয়, ঢেলে সাজানো না হয়, তাহলে বিশেষ করে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আমরা বিশেষ করে আমি একজন বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের, বা আপনি বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের, বা এভাবে অনেকেই আছেন যে বাহির থেকে আসেন, তাদের একটা ধারণা থেকে যে তারা অস্ট্রেলিয়া এসে পড়াশোনা করবে, এখানে সেটেল হবে, নিজেরা জব করে তাদের টিউশন ফিস দিবে। তো এই জিনিসটি যদি অস্ট্রেলিয়াতে বা এই মুহূর্তে বা সামনের দিকে স্টুডেন্টরা যদি এভাবে নিজেরা কাজ না করে, তাদেরকে সার্ভাইভ করতে না পারে, বা বিশেষ করে তারা যদি তাদের অ্যাটলিস্ট লিভিং কস্ট গুলো ম্যানেজ করতে না পারে, আপনার কি ধারণা যে স্টুডেন্টরা কি ভবিষ্যতে ওরা এখানে আসার জন্য আগে যেভাবে তারা অনুপ্রাণিত ছিলেন, তারা কি সেম হয়তো অনুপ্রেরণা তাদের থাকবে, নাকি এটি খানিকটা হ্রাস পেয়ে যাবে? আচ্ছা শোনো, তুমি এখানে কতগুলা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেজ করছো। একটা আনসার আমি আগেই দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের একটা আনসার আমি ফার্স্ট ইনিশিয়াল যে কোয়েশ্চেনটা করছো যে সার্ভিস ইন্ডাস্ট্রি যা এফেক্ট হয়েছে, এটার ফিউচার কি? এটার ফিউচার একটা, সেটা হচ্ছে আমি এটা আবারও রিপিট করতেছি, অস্ট্রেলিয়া ইজ এ সুপার মানে এই যে আন্ডার পপুলেটেড কান্ট্রি, ঠিক আছে? এখানে কোনো মানুষ নাই, এখানে হাজার হাজার কিলোমিটার গাড়ি চালাই যাই আমরা রাত্রেবেলা, তখন দেখি যে এখানে কোনো মানুষজন চোখে পড়ে না, হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে খালি, কোনো মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই। তোমাকে এটা হচ্ছে স্মল মার্কেট, ইটস এ ভেরি স্মল মার্কেট।
এখানে অস্ট্রেলিয়া টিকে আছে কতগুলা ইন্ডাস্ট্রির উপরে, কতগুলা জিনিসের মধ্যে সার্ভিস ইন্ডাস্ট্রি একটা মেইনলি, কারণ এটা দেশটা এখানে মানুষ 3 মাস 2-3 মাস, ইউরোপে যখন প্রচুর ঠান্ডা থাকে মানুষ প্রচুর টাকা পয়সা নিয়ে 2-3 মাসের জন্য চলে আসে থাকার জন্য, এবং এই হোটেলগুলা বিভিন্ন জায়গাতে, এবং এই হোটেলগুলোর সাথে কি পরিমাণ ইন্ডাস্ট্রি জড়িত তোমাকে এগুলা চিন্তা করতে হবে। হোটেলগুলোর সাথে তোমার ক্লিনিং ইন্ডাস্ট্রি জড়িত, ফুড ইন্ডাস্ট্রি জড়িত, বিভিন্ন ধরনের আদার্স মানে যে সমস্ত ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে এগুলা জড়িত। তাহলে এগুলা সবাই কিন্তু এফেক্টেড। এখন আনটিল আনলেস ইউ ওপেন দ্য বর্ডার, the situation will not change dramatically. এটা হলো একটা বড় বিষয়। সিচুয়েশনটা ড্রামাটিক্যালি চেঞ্জ করতে হলে তোমাকে ওপেন বর্ডার করতে হবে। এখন ওপেন বর্ডার করা মানে এই না that you have to bring more difficulties, like more problems into your place. So এখানে গভর্নমেন্ট is more strategic now, but I think that slowly they should open the border, and they should be more strategic, and they should know how to that handle the pressure, and they should know how to bring people from overseas and let them stay here for 14 days that under self quarantine, and then they should let them get out of their the place. This is number one. Number two, for the overseas students, this is a very tricky business at the moment, I would say that, and a very tricky decision যারা বাহির থেকে আসতে চাচ্ছে অস্ট্রেলিয়াতে, কারণ বুঝতে হবে এখানে প্রচুর আনএমপ্লয়মেন্ট তৈরি হয়েছে, অলমোস্ট 1 মিলিয়নের মতো জব এখানে নাই, এবং এদেরকে কিন্তু আগে মানে তোমাকে প্যাট্রোনাইজ করতে হবে, আগে এদেরকে আগে জব দিতে হবে, এবং এরা যদি জব না পায় তাহলে তোমাকে বাহির থেকে আইসা চট করে আইসা জব পাওয়াটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন গভর্নমেন্ট হয়তো কিছু কিছু পলিসি থাকবে, যে গভর্নমেন্ট হয়তো কিছু কিছু পলিসি থাকবে, যেমন একটা পলিসি হইতে পারে গভর্নমেন্টের যে তুমি 1 বছরের টিউশন ফি নিয়ে আসবা এবং 6 মাসের খাবারের টাকা পয়সা নিয়ে আসবা, এবং এটা আগে তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে ব্যাংকে জমা দিতে হবে, এবং তোমাকে দেখাতে হবে যে তোমার ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সার্ভাইভ ইন অস্ট্রেলিয়া উইদাউট এনি সাপোর্ট, উইদাউট ফাইন্ডিং এনি জব, এবং তুমি এটা ইউ আর ক্যাপাবল টু ডু সো। সো এই ধরনের কিছু কাজ করলে করতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনাব এএসএম এনামুল্লাহ, আপনার কি মনে হয় না যে এই ধরনের পলিসি যদি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে, বা এই ধরনের কিছু একটা যদি থাকে যে বিশেষ করে যারা ওভারসিজ স্টুডেন্ট এখানে আসবে, যে তোমাদের কমপক্ষে 1 বছরের তোমাদের চলার জন্য সাপোর্ট দেওয়ার জন্য সেই অবস্থা তোমাদের থাকতে হবে, তো এই ধরনের পলিসি যদি আসলে অফিসিয়ালি ইমপ্লিমেন্ট করা হয়, তা আপনার কি মনে হয় না যে অনেকে হয়তো বা এখানে ডিমোটিভেট হয়ে যাবে? বিশেষ করে আমরা জানি যে অস্ট্রেলিয়াতে অনেকে আসার জন্য এরকম হচ্ছে, ইনডাইরেক্টলি এরকম হইতেছে। চাইনিজ স্টুডেন্টরা পুরা প্রায় 2-3 সেমিস্টার 4 সেমিস্টারের টাকা জমা দিয়ে আসতেছে, এবং ওরা টাকা পয়সা নিয়েছে। চাইনিজ যেহেতু একটা বিরাট মার্কেট, একটা নিউলি ইন্ডাস্ট্রি মানে নিউ সোসাইটি ওখানে ডেভেলপ করছে, যেহেতু এটা গত 40 বছরে চাইনিজদের কাছে যেহেতু প্রচুর টাকা পয়সা আসছে, এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা মাত্র ছেলে অথবা একটা মাত্র মেয়ে, এবং আমি সবসময় কথা বলি ওদের সাথে, এবং ওদের দেখা গেছে বাপ মা ছোট ছোট ইন্ডাস্ট্রির সাথে বিজনেসের সাথে ওইখানে জড়িত। ওরা যেহেতু ওয়েস্টার্ন কালচারের সাথে ছেলে মেয়েদেরকে বড় করতে চায়, সেহেতু ওরা ওইখানে পাঠায়। এখন মেজর যে প্রবলেমটা হয়েছে গভর্নমেন্টের, যে চায়নার সাথে যে প্রবলেমটা তৈরি করছে, এই প্রবলেমটা তৈরি করার কারণে কিন্তু অস্ট্রেলিয়া ইজ ফেসিং এ বিগ প্রবলেম, নট অনলি ফর দ্য চাইনিজ স্টুডেন্টস, also for other industries. এই যে বললাম $600 মিলিয়ন ডেইরি প্রোডাক্টের তোমার যে এগ্রিমেন্টটা টার্মিনেট করলো ওরা, মানে ওরা যে বাতিল করলো, এটা কিন্তু ইটস এ হিউজ লস। এবং সবচেয়ে বড় কথা অবশ্যই এখন চায়নাকে তুমি হস্টাইল করে, যেমন অস্ট্রেলিয়ার একটা মেজর প্রবলেম হইতেছে যে অস্ট্রেলিয়া দুই দিকে দিয়ে তাল দিতে চাচ্ছে, একটা ইউএস এর দিকেও তাল দিচ্ছে, চায়নার দিকেও তাল দিচ্ছে, যেটা চায়না পছন্দ করতেছে না। কারণ চায়না বলতেছে যে তোমরা যদি আমাদের সাথে ফলো করার চেষ্টা করছে, সম্ভবত একটু আমাদের সাথে থাকতে গেলে আমাদের সাথেই থাকো, এবং আমরা যেহেতু তোমাকে, কিন্তু ইন দ্য সেম টাইম তোমাকে ইউ হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট অস্ট্রেলিয়াতে কিন্তু মেজর ইনভেস্টর হচ্ছে ইউএসএ, চায়না না। কিন্তু চায়নার পজিশন কিন্তু অনেক পরে, কিন্তু চায়না যেহেতু মানে প্রচুর তোমার মানে এই জন্য এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে ডাইভার্সিফাই করতে হবে, তোমার নিউ মার্কেট খুঁজতে হবে, নিউ কাস্টমার খুঁজতে হবে, নিউ স্টুডেন্ট খুঁজতে হবে। যেমন চাইনিজ স্টুডেন্টদের কারণে অন্যান্য দেশের স্টুডেন্টরা কিন্তু ডিমোটিভেটেড এবং আন্ডারমাইন্ড হয়েছে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু মানুষের কাছে, এক শ্রেণীর লোকের কাছে, যেহেতু এটা মানে ওই যে তোমার এই যে নাম কি বলে, এই যে বিভিন্ন ধরনের আরএমজি বিজনেস, এটা সেটা বিভিন্ন ধরনের বিজনেস করে, যেহেতু একটা ক্যাপিটালিস্ট ক্লাস গ্রো করছে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু
প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু স্টুডেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না সেই রকম ভাবে, এবং বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট কম আসতেছে, এবং এবং কি তোমার বেশি ওই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে দেখা গেছে যে নেপাল পার্সেন্টেজ পাচ্ছে বেশি, ইন্ডিয়া পার্সেন্টেজ পাচ্ছে বেশি, পাকিস্তান পাচ্ছে বেশি, বাংলাদেশে কিন্তু তেমন কোনো স্টুডেন্ট পাচ্ছি না। যেমন আমি 2-3টা ইউনিভার্সিটিতে পড়াই, আমি বাংলাদেশি স্টুডেন্ট হাতে গোনা স্টুডেন্ট আমি দেখি, যে খুব একটা স্টুডেন্ট যে আসতেছে তা না। এটার কারণটা কি, এটা মানে খুঁজে বের করতে হবে। চায়না স্টুডেন্টরা যদি আসা বন্ধ হয়ে যায়, অন্যান্য মার্কেটে বেশি করে নজরদারি করতে হবে, অন্যান্য মার্কেটে বেশি করে মানে মার্কেটিং করতে হবে, এবং ওই সমস্ত জায়গা থেকে স্টুডেন্ট আনতে হবে। এক কথায় তোমাকে এই স্টুডেন্ট ইন্ডাস্ট্রি, এই এডুকেশন ইন্ডাস্ট্রিটার সাথে প্রচুর আদার ইন্ডাস্ট্রি এবং সার্ভিস ইন্ডাস্ট্রি, এই কয়েকটা ইন্ডাস্ট্রি কিন্তু তোমাকে ইনভেস্টমেন্ট বলো, স্ট্র্যাটেজি চেঞ্জ বলো, যেভাবেই বলো, গভর্নমেন্টকে এগুলা চেঞ্জ করে এগুলাকে কিন্তু আবার চাঙ্গা করতে হবে। এগুলা যদি চাঙ্গা না করে অস্ট্রেলিয়ার ফিউচারের জন্য, টু বি ভেরি অনেস্ট, এখানে মজা করে আরাম করে এখানে তোমার ওই যে খাওয়ার দিন শেষ, এখানে এবং এটা আপনি যেটা বলেছেন যে বিশেষ করে আমাদের এডুকেশন ইন্ডাস্ট্রির সাথে কিন্তু অনেকগুলো ব্যাপার, অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু লিঙ্কড। যেমন আপনি যদি বলেছেন যে সার্ভিস ইন্ডাস্ট্রি বা আমাদের রিটেল বলি, বা আমরা আপনার এই যে ইভেন ট্রাভেল ট্যুরিজম আমরা যদি সেখানে দেখি, যে আপনি এই যে বিশেষ করে যে এয়ারপোর্ট বা আপনার এই এরিয়াগুলোতে বা বিভিন্ন ক্যাটারিং কোম্পানি হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু জব করে। তো টেকনিক্যালি আসলে এই ইন্ডাস্ট্রিটাকে যদি ওইভাবে প্রপার প্ল্যান অনুযায়ী যদি না সাজানো হয়, পাশাপাশি কিন্তু আপনার অন্যান্য ইন্ডাস্ট্রি, কারণ এত রিসোর্স কোত্থেকে পাবে কাজ করার জন্য। পাশাপাশি এখন আমরা স্টুডেন্টরা এখানে আসবে তখনই যখন তারা দেখবে যে না, তারা এখান থেকে জবের অপরচুনিটি রয়েছে, যেটি কোভিড-19 এর পূর্বে ছিল। তো জনাব এএসএম এনামুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে খুব শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমি আই বিলিভ দ্যাট যে আমাদের আজকে যারা দর্শক শ্রোতা আমাদের লাইভটি দেখেছেন বা দেখবেন, আজকে আমাদের লাইভটি থেকে তারা নিশ্চয়ই অনেক ইনফরমেটিভ জিনিস পেয়েছেন বা পাবেন। বিশেষ করে আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে, বা আমি যে কোশ্চেনগুলোর মাধ্যমে আপনি অনেক সুন্দরভাবে এই জিনিসগুলো প্রেজেন্ট করে তুলে ধরেছেন আপনার উত্তরের মাধ্যমে, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। যে আমাদের অস্ট্রেলিয়ার বিশেষ করে জব মার্কেট কোভিড-19 এর পরে কি হতে পারে বা কি হবে, তো এর মাধ্যমে আই বিলিভ দ্যাট আমাদের অস্ট্রেলিয়াতে যারা রয়েছেন বা আমাদের বাংলা ভাষাভাষী পৃথিবীতে যারা রয়েছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন সহ সকল শ্রেণী পেশার মানুষ, তারা খুব সুন্দর একটি বিশেষ করে ইনফরমেশন আজকে আমাদের এই আলোচনা থেকে পেয়েছেন বা পাবেন বলে আমি বিশ্বাস করি। তো আপনাকে অনেক ধন্যবাদ এএসএম এনামুল্লাহ। আর বিশেষ করে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী। এবং আপনারা আমাদেরকে আপনাদের বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আপনাদের বিভিন্ন কোশ্চেন্স আপনারা আমাদেরকে আপনাদের কমেন্টস এর মাধ্যমে, মতামতের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের প্রতিটি লাইভ শোতে আপনাদের সেই কোশ্চেন্স গুলোকে আমাদের যে অতিথি হিসেবে আসবেন তাদের কাছে তুলে ধরতে, এবং তাদের মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের নেক্সট লাইভ শোর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আমাদের নতুন লাইভ শোতে। আমি বিদায় নিচ্ছি, তোমার কাছে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য তোমাদের লাইভ শোতে, এবং আমি এটা অ্যাপ্রিশিয়েট করি তোমাদের এই প্রোগ্রামটা। আর দর্শক শ্রোতাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলেন, এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের সকল দর্শক শ্রোতাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, যার যার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করুন। অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে ভুলবেন না কিন্তু, কারণ এটি অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের কোভিড-19 এই সিচুয়েশনে নিজেদেরকে সেফ রাখার জন্য, আমাদের ফ্যামিলিকে সেফ রাখার জন্য, এবং আমরা সেফে থাকার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।